আসসালামু আলাইকুম। হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ফিজিওলজি কার্ড কবে? নেক্সট শনিবার। শোনো, আমাদের বইতে আমাদের আজকের যে টপিকটা, সে টপিকটা হলো মেমোরি গ্ল্যান্ড অথবা ব্রেস্ট। তো এটা পড়াশোনার অনেক কিছুই আছে। তোমরা যারা ইন্টারেস্টেড, শুধু নট অনলি এই গ্ল্যান্ড, অন্যান্য টপিকগুলো যারা এক্সট্রা একটু পড়তে চাও, তার জন্য অনেকগুলো বই আছে আমার কাছে, সেগুলা মানে নিতে পারো আমার কাছ থেকে পড়ার জন্য। এখানে এমসিকিউ টেমসিকিউ অনেক কিছুই আছে। যাই হোক, আর কি আছে, আর হলো এটা হলো আপার লিমিটের ফিগার ড্রয়িং। আপনাদের এই যে সুন্দর যে দেখতেছেন, ফিগারগুলো আঁকা রয়েছে, এই সবই আঁকতে হবে। ইটস ভেরি আনফর্চুনেট দ্যাট আপনাদের এই সবগুলাই আঁকতে হবে। বাট গতবার তো অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওই পরীক্ষার আগ দিয়ে দিয়েছিলাম, তো সবাই হয়তো আঁকতে পারে নাই। তো এবার কি করতে হবে, সবগুলা ফিগার আঁকতে হবে। প্রতিদিনই কিছু না কিছু আঁকতে হবে। গতদিন দিয়েছিলাম ব্রাকিয়াল প্লেক্সাস, যারা আঁকছেন ভেরি গুড, যারা আঁকেন নাই তাদের জন্য আমার কাছে সমবেদনা ছাড়া কিছুই নাই। ব্রাকিয়াল প্লেক্সাস আঁকার সময় আপনারা একটা ছোট্ট মিস্টেক করছেন, সেটা হলো যে, আচ্ছা, ছোট্ট মিস্টেক করছেন যে বইতে দেখবেন এরকম এরকম দাগ দেওয়া আছে। দাগ দেওয়া বলতে কি বুঝাইছিল, গতদিন বলছিলাম যে এরকম এরকম এগুলা দাগ দেওয়া আছে। গত ক্লাসে তো আয়সা ছিল, আয়সা বলো যে এরকম দাগ দেওয়া কেন ছিল? তোমরা যে আমার মনে নেই, আমি পড়িও নি, এই জন্য এখন বলতে পারবো না। আচ্ছা, এইটা দাগ দেওয়া ছিল এই কারণে যে এইগুলা হলো, এইটা হলো এইটার বা এইগুলার পিছনে রয়েছে, এই কারণে দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে? তো আপনারা যে ছবিগুলো আঁকছেন খুবই সুন্দর হয়েছে, কালার করছেন ভেরি গুড। তবে এই জায়গাগুলোতে এরকম একটু দাগ দিয়ে বোঝাই দিতে হবে যে এটা হলো পিছনে রয়েছে। ওকে, এইটাকে বলা হয় আমাদের মানে পোস্টেরিয়র কলাম, ঠিক আছে? ওকে, কই সেটা, ব্রাকিয়াল প্লেক্সাস। ওকে, এই যে আমাদের দেখেন এই ডিভিশন করা হয়েছে যে এটা হলো ডরসাল প্লেক্সাস, কি যেন বললাম, ডরসাল না, সরি, কি বলতে যে কি বললাম, এটা হলো পোস্টেরিয়র কর্ড বলে এটাকে, ডরসাল প্লেক্সাস বলতেছি। এটা হলো ব্রাকিয়াল প্লেক্সাসের ডরসাল কলাম। ওকে, তো আমরা কি পড়বো এখান থেকে, পোস্টেরিয়র কলাম বা ডরসাল কলাম, এখান থেকে আমরা ওই আজকে তো এই টপিক না, তবে এই ব্র্যাকিয়াল প্লেক্সাসটা খুবই ইম্পর্টেন্ট। বইতে যতটুকু আছে ব্র্যাকিয়াল প্লেক্সাস সম্পর্কে আমাদের সবটুকুই পড়তে হবে। এটা রিটেনেও আসবে, ভাইবাও ধরবে এবং নট অনলি রিটেন ভাইবা, এটা হলো মানে মেডিকেলে পড়াশোনা করতে গেলে এটা আমাদের দরকার, সোজা হিসাব, ব্র্যাকিয়াল প্লেক্সাসটা। আচ্ছা, ব্র্যাকিয়াল প্লেক্সাস নিয়ে কথাবার্তা বাদ দিয়ে আমরা এখন আজকে যে পড়াশোনা, সে পড়াশোনায় ফেরত আসি। আজকে যে আমাদের টপিক, সেই টপিকটাকে বলতেছি আমরা মেমোরি গ্ল্যান্ড অথবা ব্রেস্ট। এখন মেমোরি গ্ল্যান্ড ব্রেস্ট হলো, আগে হলো থোরাক্সের পার্ট ছিল, মানে পরীক্ষায় মেবি থোরাক্সের মধ্যে থাকতো, কিন্তু এখন হলো সুপ্লেক্সের মধ্যে চলে গেছে। তো এটা হলো তাহলে সুপ্লেক্সের পার্ট। এইখানে হলো আমাদের, আমরা তো অ্যানাটমি জানতেছি, অ্যানাটমির সাথে কিছু ফিজিওলজিক্যাল প্রসেস এবং কিছু প্যাথোলজি সম্পর্কে আমরা এই মেমোরি গ্ল্যান্ডের মধ্যে জানবো। মেমোরি গ্ল্যান্ডের যদি বলি এখান থেকে কি পড়তে হবে, এখান থেকে আসলে এর যে লিম্ফেটিক ড্রেনেজ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাদ বাকি যে পড়াশোনা করব সেগুলা হলো ওই তুলনায় কম ইম্পর্টেন্ট। আর এখানে কিছু ক্লিনিক্যাল জিনিসপত্র আছে, মানে ক্লিনিক্যাল কোশ্চেন আছে, সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে যদি বলি ভাইয়া দুইটা জিনিস পড়বো, তাহলে লিম্ফেটিক ড্রেনেজ আর ক্লিনিক্যাল যে জিনিসপত্রগুলো আছে সেটা, আর যদি সময় পাই সবই পড়বো। ওকে, তাহলে আসেন শুরু করি।
ব্রেস্ট বা অ্যানাটমি অফ মেমোরি গ্ল্যান্ড। এটা ডেফিনেশন কি বলছে, এটা মডিফাইড অ্যাপোক্রাইন সুয়েট গ্ল্যান্ড। এই হিস্টোলজিতে পড়বেন অ্যাপোক্রাইন হলোক্রাইন গ্ল্যান্ডের ডেফিনেশন। এটা হলো একটা সুয়েট গ্ল্যান্ড, যেটা হলো মডিফাইড গ্ল্যান্ড। আমরা জানি আমাদের হলো গ্ল্যান্ড তো অনেক ধরনের আছে, বা গ্রন্থি গ্রন্থি তো অনেক ধরনের আছে। তার মধ্যে এক ধরনের গ্রন্থি হলো সুয়েট গ্ল্যান্ড। মেমোরি গ্ল্যান্ডটা বা ব্রেস্ট হলো জাস্ট একটা সুয়েট গ্ল্যান্ড, কিন্তু এটা কি হয়েছে, একটু মডিফাই হয়েছে জাস্ট এতটুকুই। মেমোরি গ্ল্যান্ড যে আলাদা একটা অর্গান ছিল, তা আলাদা একটা অর্গান হয়েছে, মানে খুব বিশাল কিছু এরকম না, এটা জাস্ট একটা সুয়েট গ্ল্যান্ডটা কি হয়েছে, মডিফাই হয়েছে, হয়ে এরকম ব্রেস্টে রূপান্তরিত হয়েছে বা মেমোরি গ্ল্যান্ডে রূপান্তরিত হয়েছে। এবার প্রেজেন্ট কোথায় থাকে, সেক্সের ক্ষেত্রে এই মেমোরি গ্ল্যান্ড থাকে, কিন্তু এটা মেল আর ইম্যাচিউর ফিমেল যারা, তাদের ক্ষেত্রে এটা কি থাকে, এটা হলো রুডিমেন্টারি থাকে। মেল অ্যান্ড ইম্যাচিউর ফিমেলদের ক্ষেত্রে এটা রুডিমেন্টারি থাকে, এবং এটা ওয়েল ডেভেলপ হয় কাদের ক্ষেত্রে, মানে ফিমেল আফটার পিউবার্টি, মানে যখন বয়সন্ধিকাল শেষ হয় বা শুরু হয় মেবি, তখন থেকে শুরু হয়, তারপরে আস্তে আস্তে এটা হলো ডেভেলপ করতে থাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা সব থেকে বেশি ফাংশনাল কখন থাকে, যখন হলো একটা মা সে হলো প্রেগনেন্ট থাকে, সে অবস্থা থেকে একটু বেশি ফাংশনিং হওয়া শুরু হয়, এবং যখন সে ল্যাকটেটিং পিরিয়ড যায়, মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো লাগে, তখন এটা সব থেকে বেশি ফাংশনাল থাকে। তাই এর আর এটা কি হিসাবে কাজ করে, এটা তো একটা তো বাচ্চারে বুকের দুধ খাওয়ায় মায়েরা, এটা তো ধরেন একটা ফিজিওলজিক্যাল প্রসেস, কিন্তু যদি এর অ্যাজ এ হোল ফাংশন বলি, এটা হলো যে ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম, এই সিস্টেমের অ্যাক্সেসরি অর্গান হলো এই আমাদের ব্রেস্ট। ওকে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের অ্যাক্সেসরি অর্গান। তাহলে অ্যাক্সেসরি অর্গান যেহেতু বলছি, তাহলে অবশ্যই একটা মেইন অর্গান আছে। তো মেইন অর্গানগুলো অ্যাকচুয়ালি যে আমাদের ওভারি, ওইটাই হলো মেইন অর্গান, আর বাদ বাকি যেগুলা সেগুলা অ্যাক্সেসরি অর্গান। কিছু আছে ইন্টারনাল অ্যাক্সেসরি অর্গান, কিছু আছে এক্সটার্নাল অ্যাক্সেসরি অর্গান, আর কিছু আছে এক্সট্রা অ্যাক্সেসরি অর্গান। এগুলো আস্তে আস্তে জানবেন। তবে আমরা এখানে জাস্ট যদি বলে এর ফাংশন কি, এটা হলো অ্যাক্সেসরি অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ওকে, আরেকটা কি করে, মিল্ক প্রোভাইড করে নিউবর্নের ক্ষেত্রে। অ্যাজ এ হোল এটা হলো নিটারের ছবি। নিটারের ছবিতে অ্যাজ এ হোল ব্রেস্টের টোটাল একটা মানে আইডিয়া দিয়ে দিছে এখানে। আইডিয়া কিভাবে, এখানে সুপারফিশিয়াল কি কি থাকে, ডিপ কি কি থাকে, টোটাল ডিটেলসটা এখানে বর্ণনা করা আছে। তাহলে দেখি সুপারফিশিয়ালি কি কি থাকতেছে। সুপারফিশিয়ালি একদম বাইরের দিকে কি থাকে, স্কিন থাকে। এই স্কিন, তারপরে মেইনলি আমাদের এই ব্রেস্ট বা মেমোরি গ্ল্যান্ডকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। মেমোরি গ্ল্যান্ডকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 সেটা হলো স্কিন, নাম্বার 2 তে বলতেছে আমরা প্যারেনকাইমা, নাম্বার 3 তে হলো স্টোমা। ভাই তুমি মনে রাখবা যে যতগুলা গ্ল্যান্ড আছে না কেন, আমাদের শরীরে যত গ্ল্যান্ড থাকুক না কেন, সে যেইখানেই হোক না কেন, নান অফ আওয়ার বিজনেস, যে যেইখানে হোক না কেন, তার হলো এই দুইটা জিনিস মাস্ট থাকবে থাকবে এবং থাকবে। একটা হলো প্যারেনকাইমা আর একটা হলো স্টোমা। প্যারেনকাইমা মানে যে কোষগুলা বা যে সেলগুলা দিয়ে ওইটা তৈরি হচ্ছে, সেটাকে বলি আমরা প্যারেনকাইমা। আর স্টোমা যে কানেকটিভ টিস্যু থাকে ওখানে, সেটা হলো স্টোমা। আমরা জানি আমাদের চার ধরনের টিস্যু থাকে। একটা হলো এপিথেলিয়াল, একটা হলো কানেকটিভ, একটা মাসকুলার টিস্যু, একটা নার্ভাস টিস্যু। তো কানেকটিভ টিস্যুর কাজ কি, বাকি তিনটা টিস্যুকে কানেক্ট করা। তো প্রতিটা গ্ল্যান্ডের কি থাকে, গ্ল্যান্ড তো জানি এটা হলো আমার এপিথেলিয়াল যে লাইনিং, সেইটা একটু মডিফাই হয়ে আমাদের গ্ল্যান্ড তৈরি করে। যদি তোমরা এপিথেলিয়াল টিস্যু পড়ে থাকো, তাহলে দেখবা যে এপিথেলিয়াল লাইনিংটা আমাদের ভিতর দিকে ইনভেজেন্ট হয়ে একটা গ্ল্যান্ড লাইক এরকম একটা স্ট্রাকচার তৈরি করতেছে। তার মানে এই গ্ল্যান্ডটা হলো একটা, যে কোনো গ্ল্যান্ড হলো এপিথেলিয়াল টিস্যুর পার্ট। আর এখানে আমরা দুইটা জিনিস বলছি অলওয়েজ থাকবে, একটা হলো প্যারেনকাইমা, একটা হলো স্টোমা। প্রতিটা গ্ল্যান্ড তুমি ব্রেস্ট পড়ো বা যাই পড়ো না কেন, প্রতিটা গ্ল্যান্ডে দুইটা জিনিস থাকবে, একটা হলো প্যারেনকাইমা, একটা হলো স্টোমা। প্যারেনকাইমাটা হলো যে কোষগুলা দিয়ে তৈরি বা যেটা দিয়ে তৈরি এটা, সেটা হলো প্যারেনকাইমা। আর তার সাথে অ্যাক্সেসরি তৈরি হবে কি দিয়ে, স্টোমা, মানে কানেকটিভ টিস্যুতে আমরা জানি বাকি তিনটা টিস্যুকে কানেক্ট করে, ঠিক একইভাবে এপিথেলিয়াল টিস্যুকে কানেক্ট করে এই স্টোমা। তাহলে এখানেও ঠিক একই জিনিসপত্রই তো থাকবে, তাই না? একটা থাকবে প্যারেনকাইমা, একটা হলো স্টোমা, আর বাইরের দিকে থাকবে স্কিন। ঠিক আছে, এবার দেখো স্কিনে আমরা কি কি দেখতে পারতেছি অ্যাজ এ হোল, যে স্কিন যেটা, এই স্কিন, ওকে, স্মুথ একটা স্কিন দেখতে পাচ্ছি। আর আমরা সবাই জানি যে হলো ব্রেস্টের ক্ষেত্রে
স্কিনে নিপল নিপল থাকে, আর চারপাশে যে এরিয়াটা থাকে ওইটাকে বলি অ্যারিওলা। এগুলো আমরা ডিটেলসে পড়বো, জাস্ট একটা ওভারভিউ করতেছি। আর প্যারেনকাইমা কি কি, এই দেখো এই যে এইখানে এই যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতেছো এটা হলো ফাইবার ফ্যাটি টিস্যু, যেটা হলো এইখানকার স্টোমা। আর বাদ বাকি যে এই যে লোবিউল বা ডাক্ট গুলা দেখতেছো, এই যে লাল গুলা বা এই যে লাল মেইনলি লাল কালারের, আর এই যে ডাক্ট গুলা দেখতেছো এইগুলা হলো আমাদের প্যারেনকাইমা। তাহলে এখানে এই যে হলুদ পোর্শন গুলা এইগুলা হলো স্ট্রোমা, আর এই যে লাল পোর্শন গুলা এইগুলা হলো আমাদের প্যারেনকাইমা। ওকে, তাহলে এই তিনটা জিনিস থাকে। এখন অনেক কিছু দিছে, দেখেন এই যে আমাদের এই যে ব্রেস্টের জাস্ট নিচে আমাদের একটা মাসেল থাকে, সেই মাসেলকে বলতেছে পেক্টোরালিস মেজর। তাহলে কোন মাসেলের উপর ব্রেস্টটা থাকে? পেক্টোরালিস মেজর মাসেল। আবার যদি আমরা ল্যাটারাল ভিউ দেখি একই জিনিস পাবো, এই যে এই মাসেলটা হলো পেক্টোরালিস মেজর মাসেল, আর এই যে পোর্শনগুলো এই পোর্শনগুলো হলো প্যারেনকাইমা, আর এই যে ফাইব্রোফ্যাটি টিস্যু এইগুলো হলো স্ট্রোমা। ওকে, এখানে অনেক কিছু বলা আছে, যে সাসপেন্সরি লিগামেন্ট অফ ব্রেস্ট। এই দেখো এই ব্রেস্টকে অনেকগুলা মানে লিগামেন্ট বা একটা সেপটা দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, সেটা সাসপেন্সরি লিগামেন্ট, যে লিগামেন্ট দিয়ে ভাগ করা হয়েছে সেটাকে বলতে সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। তারপরে হলো ব্রেস্টের যে ডাকগুলাকে বলতেছে ল্যাক্টিফেরাস ডাক্ট, সেগুলা নিপলের একটু আগে এসে ডাইলেট হয়, সেগুলাকে বলতেছে ল্যাক্টিফেরাস সাইনাস। আর তারপরে এই যে এখান থেকে মিল্ক তৈরি হয় সেগুলাকে বলতেছে লোবিউল। আর এই যে ফাইব্রোফ্যাটি টিস্যু আমরা জানি যে যেখানে হলো ফ্যাটি টিস্যু, তার মানে অ্যাডিপোজ টিস্যু থাকে সেখানে। আর যে বাইরে থেকে ভিতরে আসি, বাইরে থেকে স্কিন, তারপরে এইখানে তো ব্রেস্টের প্যারেনকাইমা স্টোমা, তারপরে এইখানে হলো পেক্টোরাল ফাসা থাকে, তারপরে পেক্টোরালিস মেজর মাসেল, তারপরে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল, ইন্টার ইন্টারকস্টাল মাসেল, ইনারমোস্ট ইন্টারকস্টাল মাসেল, তারপরে হলো আমাদের প্যারিটাল লেয়ার, ভিসারাল লেয়ার এন্ড লাংস। যদি এই পাইতে বাইরে থেকে ভিতরে আসি এই স্ট্রাকচারগুলো আছে। এটা হলো অ্যাজ এ হোল পুরো জিনিসগুলা। এখন আমার কি কি জানতে হবে ভাই? এখন এখান থেকে জানতে হবে এর শেপটা কি। মেইনলি মেমারি গ্ল্যান্ডের শেপ হলো হেমিস্ফেরিক্যাল, কারো কারো ক্ষেত্রে কনিক্যাল অর পেন্ডুলাস। এইটা মানে এই কয়েক ধরনের শেপ হইতে পারে, যে এমন ফিক্স না যে হেমিস্ফেরিক্যাল হলেই ওইটা মানে সেটা হলো নর্মাল আর বাদ বাকিগুলা হলো অ্যাবনর্মাল, এমন কিছু না। শেপ হলো যেইগুলা নর্মালি পাওয়া যায় সেগুলার মোস্ট অফ দা হলো হেমিস্ফেরিক্যাল হয়, অথবা কনিক্যাল হয়, অথবা পেন্ডুলাস হয়। ঠিক আছে, আর এর বেসটা অলওয়েজ সার্কুলার থাকে, বেসটা হলো সার্কুলার থাকে। আর এই যে শেপ হেমিস্ফেরিক্যাল, কনিক্যাল বা পেন্ডুলাস, যাই বলবো সেটাই কারেক্ট। আর লোকেশন কই থাকে এটা আমরা কি জানি, এটা থাকে কোথায়? নাম্বার ওয়ান, যদি গ্রসলি বলি, এটা থাকে থোরাক্সে বা ট্রাঙ্কের আপার পোর্শনে থোরাক্সে থাকে। হ্যাঁ, আর এটা কোথায় লাই করে আমরা জানি, আমাদের থোরাক্সের বাইরে থেকে ভিতরের দিকে যদি আসি আমরা অনেকগুলা হলো লেয়ার পাই, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা। এই যে সুপারফিশিয়াল ফাসা, এই সুপারফিশিয়াল ফাসার উপরে থাকে এটা। এই রিজনটাকে মেইনলি এই রিজনটাকে বলা হয় পেক্টোরাল রিজন। কেন ভাই পেক্টোরাল রিজন বলে? কারণ নিচে আছে আমাদের পেক্টোরালিস মেজর এন্ড পেক্টোরালিস মাইনর মাসেল। তোমরা অলরেডি জানো আমাদের স্টার্নামের বডি অফ দ্য স্টার্নাম থেকে আমাদের একটা মাসেল অরিজিন নেই না? দেখো এই যে স্টার্নামের বডি থেকে একটা মাসেল অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে টোটাল আমাদের এই ট্রাঙ্কের এই পোর্শনটাকেই কভার করে রাখছে, সেটা হলো পেক্টোরাল মাসেল, পেক্টোরালিস মেজর। এই পেক্টোরালিস মেজর এখানে আছে বলে এই এরিয়াটার নাম হলো, বা পেক্টোরালিস মাইনর আছে পেক্টোরাল রিজন। তাহলে ব্রেস্টটা কোথায় থাকে? এটা হলো আমাদের থোরাক্সে থাকে, পেক্টোরাল রিজিয়নে থাকে। আর এটা কার উপর থাকে? সুপারফিশিয়াল ফাসা। ভার্টিক্যাল এক্সটেনশন এই যে নিটারের বইতেই স্পষ্ট দেওয়া আছে যে সেকেন্ড রিব থেকে সিক্স রিব, ভার্টিক্যাল এক্সটেনশন হলো সেকেন্ড রিব থেকে সিক্স রিব পর্যন্ত। এটা হলো ভার্টিক্যাল, সোজাসুজি সোজাসুজি। আরেকটা আছে আমাদের হরাইজন্টাল, মানে পাশাপাশি। কোত্থেকে কোন পর্যন্ত? এটা হলো স্টার্নাম থেকে শুরু করে মিড অ্যাক্সিলারি লাইন পর্যন্ত। আমরা ওই যে পড়ছি না অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, পোস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড, এর মাঝখান দিয়ে যে লাইন চলে যায় সেটাকে মিড অ্যাক্সিলারি লাইন বলে। এই স্টার্নামের ল্যাটারাল মার্জিন থেকে শুরু করে মিড অ্যাক্সিলারি ফোল্ড পর্যন্ত এটা হলো বিস্তৃত, আর উপর থেকে নিচে সেকেন্ড থেকে সিক্সথ রিব পর্যন্ত এর হলো এক্সটেনশন। ওকে হলো, তারপরে আর কি আছে? ওকে, এখন মানে ব্রেস্টটার শেপটা কেমন? এটা তো পেন্ডুলাস কনিক্যাল বললাম, খুব ভালো কথা। কিন্তু ব্রেস্টের একটা পোর্শন দেখো, এইখানে একটা জিনিস দেখো, এই উপরের পোর্শনটা কিন্তু আমাদের একটু লাইট কালার, কিন্তু ভিতরের পোর্শনটা একটু ডিপ কালার করে দিছে। এর মানে কি? এর মানে বুঝাইছে এই পোর্শনটা মাসেলের নিচে চলে গেছে। আমরা জানি এখানে কি মাসেল থাকে? পেক্টোরালিস মেজর।
আরো থাকে সেরাটাস অ্যান্টেরিয়র থাকে, ওসব বাদ দাও। জাস্ট জানো এই যে এরকম একটা পোর্শন আছে ব্রেস্টে যেটা হলো নিচের দিকে ভিতর দিকে চলে গেছে, এই জন্য কালারটা ডিপ করে দিছে। এই পোর্শনটাকে বলা হয় অ্যাক্সিলারি টেইল অফ ব্রেস্ট। এই পোর্শনটাকে বলা হয় অ্যাক্সিলারি টেইল অফ ব্রেস্ট, কারণ এই জায়গাটা আমাদের অ্যাক্সিলা, এই অ্যাক্সিলার ভিতরে ব্রেস্টের একটা পোর্শন, লেজের মতো একটা পোর্শন চলে গেছে, এই জন্য নাম দিছে অ্যাক্সিলারি পোর্শন অফ ব্রেস্ট। ওকে, এটাকে আবার বলে অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স, যে আবিষ্কার করছে তার নাম অনুসারে মোস্ট প্রবাবলি। ওকে, এটা হলো স্মল এক্সটেনশন অর টেল লাইক প্রজেকশন ফ্রম দ্য আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট। এই যে আপার ল্যাটারাল কোয়াড্রেন্টে এই যে উপর দিকে এটা কি হয়েছে, এক্সটেন্ড করছে। তারপরে এটা বললাম সরি এটা বললাম কোথায় থাকে, ভিতরের দিকে পায়ার্স করে ভিতরের দিকে চলে যায়। এটা কাকে, এই যে এটা হলো ভিতরের দিকে থাকে, কিভাবে বুঝলাম, এই যে ডিপ ফাসাকে পায়ার্স করে চলে যায়, যেই ওপেনিং দিয়ে ডিপ ফাসাকে পায়ার্স করে চলে যায় সেটাকে বলে ফোরামেন অফ ল্যাঙ্গার। এটা তোমার জীবনও ধরবে না। তো এখানে আমাদের এই অ্যাক্সিলারি টেল অফ স্পেন্স বা অ্যাক্সিলারি টেল অফ ব্রেস্ট কেন আমরা জানবো, কারণ অনেক সময় এইটা হলো অনেক সময় ধরো ফুলে গেছে, আমরা এইটাকে যখন ফুলে যাই আমরা অনেক সময় এটাকে মিস মিস করে ফেলাই কিসের সাথে, মানে এটা আমরা উল্টাপাল্টা করে ফেলাই যে এটা হয়তো বা লাইপোমা হয়েছে, এরকম একটা কন্ডিশন, মানে অ্যাডিপোজ টিস্যুর অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, বা অ্যাডিপোজ টিস্যুর যে বিনাইন টিউমার হয় ওইটাকে আমরা লাইপোমা বলে। তোমরা হয়তো অনেকে দেখছো অনেকের হাতে তারপরে গায়ে বিভিন্ন জায়গায় ফুলে ফুলে থাকে, যেটা হলো অ্যাডিপোজ টিস্যু, যেটা ফ্যাটি টিস্যু, ওইটার জন্য ফুলে থাকে বিনাইন টিউমার, মানে এটা ক্যান্সারাস না, নন ম্যালিগনেন্ট। ওই রকম আমরা অনেক সময় এটা ফুলে থাকলে ভুল করি যে এটা হয়তো বা লাইপোমা, কিন্তু অনেক সময় অ্যাক্সিলার রিজিয়নে এটা ফুলে থাকলে অ্যাক্সিলারি টেল অফ ব্রেস্টও ফুলে থাকতে পারে। এই কথাগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য জানা। তারপর হলো ডিপ রিলেশন, যেটা হলো মেমারি বেড বলতে বোঝাচ্ছে ব্রেস্টটা যার উপর বসে থাকে সোজা কথায়, ব্রেস্টটা যার উপর বসে থাকে সেটাকে বলা হচ্ছে মেমারি বেড। এখানে দেখি ছবিটা আছে কিনা, যাই হোক এই পিছনে দেখো যার উপর ব্রেস্টটা হলো বসে আছে সেটাকে মেমোরি বেড বলতেছে। কিন্তু যদি আমরা সুন্দর করে একটু দেখি মেমোরি বেড বা যার উপর বসে আছে, এটা হলো তিনটা মাসেলের উপর বসে আছে। দেখো যদি আমরা এই ছবিটাই দেখি তিনটা মাসেলের উপরে, এই যে অধিকাংশ পোর্শনে আমার কে কভার করতেছে, অধিকাংশ মিডিয়াল পেক্টোরালিস মেজর। এই যে নিচের দিকে যে মাসেলটা এই যে নেমে গেছে, এই যে মাসেলের ডিরেকশন হলো এই যে ডাউনওয়ার্ড এন্ড মিডিয়ালি। এটা কোন মাসেল বলো, এক্সটার্নাল অবলিক মাসেল, এক্সটার্নাল অবলিক মাসেল। এটা তো তোমার পড়োনি, এটা তো হলো ইসের মাসেল, অ্যাবডোমেনের মাসেল। ওকে, আর একটা মাসেল এই যে ল্যাটারালি থাকে সেটা হলো সেরাটাস অ্যান্টেরিয়র। এই তিনটা মাসেলের উপর মেইনলি মেমোরি বেডটা বা আমাদের মেমোরি গ্ল্যান্ডটা বসে থাকে, এই জন্য ওই তিনটাকে মেমোরি বেড বলে। এখন একটা কথা, এই যে আমাদের কই সে এখানে ছবি আছে, এই যে ধরো এই যে পেক্টোরালিস মেজর, সেরাটাস অ্যান্টেরিয়র আর নিচের দিকে এক্সটার্নাল অবলিক মাসেলের উপরে বসে আছে। এখন কথা হলো এই যে মাসেলের সাথে এই ব্রেস্টটা তো ডিরেক্ট কন্টাক্টে তো নাই, তাই না, ডিরেক্ট কন্টাক্টে নাই, একটা ফাসা দিয়ে জাস্ট এটা সেপারেট করা আছে। যেই ফাসা দিয়ে, যে ফাসাটা পেক্টোরাল মাসেল মেজর মাসেলের উপরে আছে যে ফাসাটা, সেটাকে বলি পেক্টোরাল ফাসা, মানে ওই মাসেলকে কভার করে রাখছে যে ফাসাটা, মানে বলতেছে ব্রেস্টের সাথে মানে ওই মাসেল তো কানেক্ট না, মানে একসাথে লাগানো তো নাই, তাহলে তো ওটা মুভ করার সময় কি হইতো, ফ্রিকশন হইতো। ওর মাঝখানে আরো স্পেস আছে, ধরো এই যে এখানে ব্রেস্টের একটা পোর্শন আছে, এখানে ধরো মাসেল, তার ভিতরে আরো পোর্শন আরো স্পেস আছে, না হলে কি হইতো মাসেলের সাথে ফ্রিকশন হইতো, ওইখানে ইনজুরি হওয়ার সম্ভাবনা ছিল। তো এই মাসেল যেটা, এই মাসেলকে কভার করে আমার এই মাসেলকে ধরো ওই মাসেলকে কভার করে একটা শীট চলে যায়, যে শীটটা হলো মাসেলকে কভার করে রাখে, তারপরে একটা স্পেস, তারপরে ব্রেস্ট। এই হলো নর্মাল স্ট্রাকচার। যেই শীট বা ফাসাটাকে কভার করে রাখে, যেহেতু পেক্টোরালিস মেজর বা পেক্টোরালিস মাইনরকে কভার করে রাখতেছে, পেক্টোরালিস মেজরকে কভার করে রাখতেছে, এই জন্য ফাসাটার নাম হলো পেক্টোরাল ফাসা। আর এই ব্রেস্ট আর পেক্টোরাল ফাসার মাঝখানে যে স্পেস, এই স্পেসটাকে বলা হয়
রেট্রো মেমারি স্পেস। রেট্রো মানে ভাই পিছনে, মেমারি মানে মেমারি গ্ল্যান্ড, স্পেস মানে জায়গা। তার মানে আমাদের এইখানে ব্রেস্ট থাকবে, তারপরে রেট্রো মেমারি স্পেস থাকবে, তারপরে হলো পেক্টোরাল ফাসা, তারপরে পেক্টোরালিস মেজর মাসেল, তারপরে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল, ইন্টারনাল ইন্টারকোস্টাল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল, আর তার প্যারিটাল লেয়ার অফ প্লুরা, ভিসাল লেয়ার অফ প্লুরা, লাং। এই যে এরকম হলো একটা স্ট্রাকচার। তাহলে রেট্রো মেমোরি স্পেসটা কোনটা? রেট্রো মেমোরি স্পেস জাস্ট হলো, দাও দেখি ছবি আছে কিনা। রেট্রো মেমোরি স্পেস, এই যে একটা ছবি আছে, এই যে এইখানে দেখো, এই যে ফাঁসাটা কভার করে রাখছে, এই ফাঁসা হলো পেক্টোরাল ফাঁসা। তার সামনে যে একটা স্পেস আছে, এই যে ভিতরে যে একটা স্লিট লাইক স্পেস, স্লিট লাইক স্পেস, এটা হলো রেট্রো মেমোরি স্পেস। ওকে, এগুলো ভাইবাতে টুকটাক ধরতে পারে, এমনি অত বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা হলো, এবার হলো মানে এটা হলো টুকিটাকি পড়াশোনা, মানে জানার জন্য জানা। আর এখন থেকে যে পড়াশোনা করতেছি এইগুলো হলো ইম্পর্টেন্ট, এগুলো জানতে হবে। ফার্স্টে অলরেডি বলে ফেলছি, ব্রেস্টের পার্ট হলো তিনটা। কি কি বলছি? একটা হলো স্কিন, আর যে কোনো গ্ল্যান্ডে দুইটা পার্ট থাকে। কি কি? স্ট্রোমা আর প্যারেনকাইমা। স্ট্রোমা এন্ড প্যারেনকাইমা। তো স্কিন কভার করে থাকে মেমারি গ্ল্যান্ডকে বা ব্রেস্টকে। এবার স্কিনে একটা ফিচার বলছি নিপল। নিপল হলো কোনিক্যাল প্রজেকশন বিলো দ্য সেন্টার অফ ব্রেস্ট। একদম ব্রেস্টের সেন্টারে কিন্তু নিপল থাকে না, জাস্ট একটু নিচের দিকে থাকে। আর এটা হলো ইউজুয়ালি, অবশ্যই ইউজুয়ালি কথাটা লাগাবা, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকে। তুমি একটা দেখা গেলো একটা হলো বিশাল মোটা একজন মানুষ, তার ক্ষেত্রে তো আর ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকবে না। আর কেবল বাচ্চা হয়েছে, তারও তো ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে থাকবে না। তাহলে ইউজুয়ালি এটা ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে বলবা। মেডিকেলে অ্যাবসলিউট কোনো কথাই হয় না অ্যাকচুয়ালি ওইভাবে, সব কিছু সামনে ইউজুয়ালি লাগাইতে হয়। মানে কোনো একটা কথা কারোর জন্য ফিক্সড করতে পারবে না তুমি। আর এইটাকে নিপিলকে পায়ার্স করে 15 থেকে 20টা ল্যাক্টিফেরাস ডাক্ট ওপেন করে। যদি এই ছবিতে দেখি, এই যে ডাক্টগুলা, এই যে এটা ধরো নিপিল, এই নিপিলকে পায়ার্স করে 15 থেকে 20টা ল্যাক্টিফেরাস ডাক্ট ওপেন করতেছে। তাহলে নিপিলকে পায়ার্স করে যে ডাক্ট, তার নাম কি? কি ডাক্ট? ল্যাক্টিফেরাস ডাক্ট। ওকে, 15 থেকে 20টা ল্যাক্টিফেরাস ডাক্ট। আর এইখানে কিছু সার্কুলার মাসেল আছে নিপিলে, আর কিছু হলো লংগিটিউডিনাল মাসেল আছে। সব সময় মনে রাখবা, সার্কুলার মাসেল এটাকে কিসে সাহায্য করে? ইরেকশনে সাহায্য করে। আর স্মুথ মাসেলগুলা কি করে? রিট্রাকশনে সাহায্য করে। এইটা যদি তুমি খুব ভালো পারো তাহলে ধরতে পারে, নাহলে এটা মানে সবার জন্য না। সবার জন্য না মানে যার হলো ধরো খুব ভালো প্রিপারেশন হয় নাই, তার হলে এত কিছু পড়ার দরকার নাই। তবে হোপসো তোমরা এগুলা পারবা। যার হলো স্মুথ মাসেলগুলা ইরেকশনে হেল্প করে, আর লংজিটিউডাল মাসেলগুলা রিট্রাকশনে হেল্প করে। আর এই নিপিলটা হাইলি সেন্সিটিভ। এই কোশ্চেনটা ধরতে পারে মানে, নিপিল হাইলি সেন্সিটিভ কেন? কারণ এইখানে অনেক বেশি সেন্সরি নার্ভের এন্ডিং আছে। যত বেশি নার্ভ এন্ডিং ওখানে, তাহলে যত তুমি সেন্সেশন দিবা অনেক বেশি সেন্সেশন পাবে, যেহেতু অনেকগুলো নার্ভ এন্ডিং, অনেক বেশি সেন্সেশন হবে। ওকে, তারপর হলো অ্যারিওলা। অ্যারিওলাটি কি? যে পিগমেন্টেড স্কিন অ্যারাউন্ড দ্য বেজ অফ দ্য নিপল। যে বেজ অফ দ্য নিপলের চারপাশে যে পিগমেন্টেড এরিয়াটা, এই পিগমেন্টেড এরিয়াটা হলো অ্যারিওলা। ওকে, অ্যারিওলা সম্পর্কে আর কি আছে? এটা ডার্কনেস পার্মানেন্টলি আফটার দ্য ফার্স্ট প্রেগনেন্সি। এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দেখা গেল অনেক ধরনের কালার, পিঙ্ক টাইপের বা সাদা কালার বা যাই হোক পিঙ্ক টাইপের কালার হইতে পারে, বাট ফার্স্ট প্রেগনেন্সির পরে ইউজুয়ালি এটা ডার্ক কালার হয়ে যায়। ইট কন্টেন মডিফাইড সিবেসিয়াস গ্ল্যান্ড। এই যে যে অ্যারিওলা, এই অ্যারিওলা ছবি আর কি আছে, ওয়েট, এই যে যে অ্যারিওলা, এই অ্যারিওলাটা এখানে কিছু সিবেসিয়াস গ্ল্যান্ড, ব্রেস্ট নিজে হলো সুয়েট গ্ল্যান্ড, ব্রেস্টের যে স্কিন তার উপরে কিছু সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, তার উপরে কিছু সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে যেটা সিবাম রিলিজ করে। এই সিবেসিয়াস গ্ল্যান্ডগুলোকে বলা হয় মন্টোগমেরিস গ্ল্যান্ড। এই সিবেসিয়াস গ্ল্যান্ডগুলোকে বলা হয় মন্টোগমেরিস, অ্যারিওলার গ্ল্যান্ড অফ মন্টোগমেরি, বা এই যে দাঁড়াও এখানে লেখা আছে যে অ্যারিওলার গ্ল্যান্ড অফ মন্টোগমেরি। এই গ্ল্যান্ডগুলোকে, সিবেসিয়াস গ্ল্যান্ডগুলোকে বলা হয় অ্যারিওলার গ্ল্যান্ড অফ মন্টোগমেরি। এটা কই থাকে? তাহলে সিবেসিয়াস গ্ল্যান্ডগুলো থাকে হলো অ্যারিওলাতে। ওকে, এই যে, অথবা মন্টোগমেরিস টিউবারকল। ওইগুলা যেহেতু টিউবারকল লাইক উঁচু হয়ে থাকে, এই জন্য ওগুলাকে বলে মন্টোগমেরিস টিউবারকল।
দে সিক্রেট অয়েল টু লুব্রিকেট দ্য নিপল অ্যান্ড প্রিভেন্ট ক্র্যাকিং ডিউরিং ল্যাকটেশন। বাচ্চার হলো যখন হলো মারা ল্যাকটেশন করে তখন ওইটা হলো ফ্রিকশনের কারণে ইনজুরি হইতেই পারে, তাহলে ওইটা কি রিলিজ করে, ওয়াইলি সাবস্টেন্স রিলিজ করে, যার ফলে কি হয়, যার ফলে তোমার কি বলে, এটা হলো ইনজুরি প্রিভেন্ট করে। এতটুকুই। এবং এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ স্কিন অফ নিপল অ্যান্ড অ্যারিওলা কোনো হেয়ার থাকে না এবং কোনো সাবকিউটেনিয়াস ফ্যাটও থাকে না। ওকে, হলো বুঝলাম স্কিন সম্পর্কে। তাহলে আমরা কি কি জানলাম, স্কিনে থাকে হলো নিপল আর হলো অ্যারিওলা। নিপলটা হলো জাস্ট স্মুথ মাসেল এন্ড লঙ্গিটিউডিনাল মাসেল ধরো সারণ করে থাকে, আর ওখানে 15 থেকে 20টা ল্যাকটিফেরাস ডাক্ট এসে ওপেন করে। আর কি জানছি, ওইটা হলো হাইলি সেন্সিটিভ, কেন, ওখানে অনেক বেশি সেন্সরি নার্ভ থাকে। ওকে, এবার প্যারেনকাইমা, এটা মনে রাখো, যারে ধরবো সে তার কিন্তু আনসার করতে হবে। প্যারেনকাইমাই এই যে 15 থেকে 20টা ডাক্ট এসে ওপেন করে, তাহলে অবশ্যই ওই ডাক্টের মাথায় তো কিছু না কিছু আছে যার থেকে মিল্ক সিক্রেশন হয়ে ওই ডাক্ট গুলো এসে ওপেন করতেছে, তাই না? তো এই যে কিছু না কিছু বললাম, ওইগুলো অ্যাকচুয়ালি কিছু না কিছু না, ওইটা হলো লোভ। এই প্যারেনকাইমাটা হলো তোমার 15 থেকে 20টা লোবে বিভক্ত। এই প্যারেনকাইমাটা কি, আমরা বলছি যে এটা হলো একটা গ্ল্যান্ড, মডিফাইড সুয়েট গ্ল্যান্ড। আর গ্ল্যান্ডে কি থাকবে, তোমার এপিথেলিয়াল সেল। যাক, অত ভেজালে যাওয়ার দরকার, হিস্টোলজিতে যাওয়ার দরকার নেই, তুমি গ্রসেই থাকো, যেটা হলো এখানে তোমার যে গ্ল্যান্ডুলার টিস্যু, এখানে 15 থেকে 20টা লোব থাকে। এই লোবগুলো হলো রেডিয়াল ফ্যাশনে থাকে, চারিদিক দিয়ে এরকম। আচ্ছা, তোমরা পড়ছো না ওই যে কোথায় যেন একটা রেডিয়েট লিগামেন্ট থাকে না, এরকম? ভালো কথা, কোশ্চেনটা ধরি, বলো। রেডিয়েট ভার্টিব্রাতে থাকে, ভার্টিব্রার হেডে রেডিয়েট লিগামেন্ট থাকে। ভার্টিব্রার হেডে রেডিয়েট লিগামেন্ট থাকে? হেড আর নেক ভার্টিব্রাতে থাকে এটা জানি, কিন্তু কোথায় মনে নেই। মোটেও ভার্টিব্রাতে থাকে না, এটা হলো থাকে হলো রিপসের মাথায় ওই যে ফ্যাসেট থাকে, 2টা ফ্যাসেটের মাঝখানে যে পোর্শন, ওইখানে রেডিয়েট লিগামেন্ট এসে লাগে। ওকে, বুঝা গেছে? এই যে ধরো রিপস, এটা হলো আপার ফ্যাসেট, লোয়ার ফ্যাসেট, আর মাঝখানে এই যে ধরো এখানে নেক থাকে, হেড, ওই যে আপার ফ্যাসেট, লোয়ার ফ্যাসেট, এইখানে এসে রেডিয়েট লিগামেন্ট। হ্যাঁ, রিপসের হেডে থাকে, আমি ভাবছি ভার্টিব্রা। ওকে, এটা হলো 15 থেকে 20টা লোব থাকে এখানে, আর এটা হলো রেডিয়াল ম্যানারে থাকে। এই ইচ লোব কন্টেইন করে লোবিউল, মানে এই আমি বুঝাই দিচ্ছি কি জন্য, এই জিনিসটা কি, লোবিউল থাকে হুইচ কন্টেইন ক্লাস্টার অফ মিল্ক সিক্রেটিং সেল কল অ্যাসিনাই। ইচ লোব ইজ ড্রেনড বাই আ ল্যাকটিফেরাস ডাক্ট বিফোর রিচিং দ্য নিপল। ইচ ডাক্ট ডাইলেট টু ফর্ম এ ল্যাকটিফেরাস সাইনাস হুইচ অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভার অফ মিল্ক। দেখি এখানে কোনো কিছু, এই যে এই দেখো বলতেছে, এই যে এরকম যে লোব, এরকম থাকে কয়টা লোব, এরকম থাকে 15 থেকে 20টা লোব থাকে। এই 15 থেকে 20টা লোব আবার ছোট ছোট এই যে লোবিউলে বিভক্ত। এই যে ছোট ছোট যে জিনিসগুলা, এগুলো হলো লোবিউল। প্রতিটা লোব হলো এরকম লোবিউলে বিভক্ত, অনেকগুলা লোবিউলে বিভক্ত। আবার কি বলছে, এই যে লোবিউল, এই লোবিউলে এখানে অ্যাসিনার সেল থাকে, যে সেল থেকে মিল্ক সিক্রেশন হয়। শোনো, মনে রাখবা, এই এই যে এটা হলো হিস্টোলজির একটা পড়া। এইখানে ধরো অ্যাসিনাই থাকে, মিল্ক সিক্রেটিং সেল। এখন তোমার কি মনে হয়, এই যে মিল্ক কি একা একা সিক্রেট হবে? ওইটাকে ধরো প্রেস না করলে, চাপ না দিলে কি একা একা সিক্রেট হবে? এখন তুমি মনে বলো, কোনো কিছু মানে ওসব পারবা কিনা জানি না, ধরো এখান থেকে মিল সিক্রেট করা লাগবে, তাহলে এখানে কি করার দরকার বলতো? বাইরে থেকে প্রেস না, অটোমেটিক এখান থেকে মিল সিক্রেট হবে। কোনো আইডিয়া আছে? মানে এটাকে কন্ট্যাক্ট করার দরকার, তাহলে আমার কি লাগবে? নার্ভ সেন্সেশন, না, নার্ভ কোনো কিছু কন্ট্রাক্ট করে কি দিয়ে? মাসেল দিয়ে। মাসেল দিয়ে। তাহলে এর চারপাশে মাসেল থাকে, সেই মাসেলগুলোকে বলে মায়োএপিথেলিয়াল মাসেল, খুব সম্ভবত, ভুল না করি। এর চারপাশে মাসেল থাকে, মাসেলগুলো যখন কন্ট্রাক্ট করে তখন এখান থেকে অ্যাসিনাই থেকে মিল্ক সিক্রেট হয়। তারপরে লোবিউল থেকে আসে এই ডাক্টে, যে ডাক্টের নাম হলো ল্যাকটিফেরাস ডাক্ট। সেইখান থেকে এই ডাক্টটা সামনের দিকে এসে দেখো, সামনের দিকে এসে একটা ডাইলেটেশন হয়, ডাক্টের একটা ডাইলেটেশন হয়, সেটাকে বলে আবার ল্যাকটিফেরাস সাইনাস। এটা হলো ল্যাকটিফেরাস ডাক্ট, সামনে এসে ডাইলেটেশন হলো, এটা হলো ল্যাকটিফেরাস সাইনাস, এটা ওপেন করে নিপেলে। তাহলে প্যারেনকাইমার স্ট্রাকচারটা কি এরকম, আমার লোব থাকবে 15 থেকে 20টা, আর প্রতিটা লোবের মধ্যে থাকবে আমাদের লোবিউল। এই লোবিউলগুলোর মধ্যে থাকবে অ্যাসিনার সেল আর মায়োএপিথেলিয়াল সেল।
মায়োভেসিয়াল সেল কন্ট্যাক্টের মাধ্যমে মিল্কে ল্যাক্টিফেরাস ডাক্টে আসবে, এসে একটা ডাইলেটেশন হবে ল্যাক্টিফেরাসের ডাক্টের, যেটাকে বলে ল্যাক্টিফেরাস সাইনাস, এবং ল্যাক্টিফেরাস সাইনাস তারপর আলটিমেটলি নিপেলে শোভন করবে, মিল্ক সিক্রেশন হবে। আর এই যে বলতেছিলাম রেট্রো মেমোরি স্পেস, এই যে রেট্রো মেমোরি স্পেস, তারপরে এই যে ফাঁসাটা, এটা হলো আমার সেই পেক্টোরাল ফাঁসা, এই দেখো পেক্টোরাল ফাঁসা। ওকে, এই যাহা বলা হলো ইহা কি বোঝা গেছে? প্যারেনকাইমা জি ভাই বুঝেছি। কঠিন তো কিছু না। এবার আসো স্টোমা। স্টোমা হলো জাস্ট সাপোর্টিং ফ্রেমওয়ার্ক। আমি বলছি যে তোমার কানেকটিভ টিস্যু কি করে, জাস্ট সাপোর্ট করে, মানে যে কোনো কিছু কানেক্ট করে, মানে ওইটা মেইন কাজ হলো সাপোর্ট করা। তোমার কানেকটিভ টিস্যুর মেইন কাজ সাপোর্ট করা। তুমি এখানে মনে রাখো এস্টে স্টোমা, এস্টে সাপোর্টিং ফ্রেমওয়ার্ক। ফাইব্রাস স্টোমাই আমাদের এক ধরনের লিগামেন্ট থাকে, যেটা কুপার সাহেব আবিষ্কার করেছিল, এই জন্য ওর নাম হলো সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। এইটা কি করে, এইটা হলো ব্রেস্টকে কয়েকটা মানে কি বলবো কম্পার্টমেন্টে ভাগ করে বলতে পারো, বা কয়েকটা ভাগে ভাগ করতেছে। এই যে এই দেখো, এই যে আমাদের পেক্টোরাল ফাসা, আর এইখানে হলো স্কিন। এই স্কিন থেকে দেখো এই লিগামেন্ট গুলা গেছে ব্রেস্টকে, দেখো অনেকগুলা ভাগে ভাগ করছে, অনেকগুলা ভাগে এই যে ভাগ করছে সে, এই যে অনেকগুলা ভাগে সে ভাগ করতেছে। এই যে লিগামেন্ট গুলা, এই লিগামেন্ট গুলাকে বলা হয় তোমার এই সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার। কুপার সাহেব এটা আবিষ্কার করছিল, তার নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে। আর কি, এইটা তো থাকে সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, তোমরা নিজেরা এটা মুখ দিয়ে উচ্চারণ করো, নাহলে জীবনে মনে থাকবে না। সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, আর তার মাঝখানে যে স্পেস, মাঝখানে কি আছে, হলুদ জিনিস, তার মানে ফ্যাট আছে। ওকে, এটা হলো স্টোমার স্ট্রাকচার। ওকে, এই যে জিনিসগুলো বললাম, স্কিন, প্যারেনকাইমা, স্টোমা, কে হারাই গেল? ওকে, বলে সাইমা বলো যে স্কিনের কি কি ফিচার ছিল? স্কিনের স্কিনের ফিচারের সময় আমি পড়ি না, আমি ওই যে প্যারেনকাইমাটা পড়ছি। স্কিনের সময় আমি আচ্ছা আয়েশা বলো। তো স্কিনের পরে হচ্ছে ওই যে ওইটা তো যে স্কিন থাকে এবং প্যারেনকাইমা এবং স্ট্রোমা অবশ্যই থাকবে, এটা স্কিনের ফিচার। স্কিনের দুইটা পার্ট থাকে, স্কিনে একটা হচ্ছে নিপেল আর একটা ফিচারের হচ্ছে মধ্যে হলো অ্যারিওলা। ওটা এরিয়া, ভেরি গুড। নিপেলে কয়টা ডাক্ট এসে ওপেন হয়, ল্যাক্টিফেরাস ডাক্ট? 15 থেকে 15 20টা। থেকে 20টা ল্যাক্টোফেরাস যা ডাক ওপেন। শোনো, সবারই সুযোগ দেবো, যারা ধরবো কাইন্ডলি সে বলতো, আমরা বলতেছি ভাবে। আচ্ছা 15 থেকে 20টা, ভালো কথা। আর চারপাশে, নিপেলের চারপাশে যে রাউন্ড পিগমেন্টেড এরিয়া থাকে তাকে কি বলে? অ্যারিওলা। ওই অ্যারিওলাটা ব্ল্যাকেনিং হয় কতদিন পরে, কিসের পরে? আফটার প্রেগন্যান্সি। ফার্স্ট প্রেগন্যান্সি। ওকে, ভেরি গুড। আর ফার্স্ট, ওখানে, হ্যাঁ ফার্স্ট ওখানে প্রেগন্যান্সি। এক ধরনের গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডের নাম কি, কি গ্ল্যান্ড? সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে, ভেরি গুড, সিবাম ভেরি গুড। ফর্ম। সিবেসিয়াস গ্ল্যান্ড। ওই সিবেসিয়াস গ্ল্যান্ডের একটা নাম কি? মন্টগমেরিস টিউবারকল। কি নাম? মন্টগমেরিস মন্টগমেরি টিউবারকল। টিউবারকাস। আস্তে আস্তে হয়ে যাবে, ব্যাপার না। আচ্ছা, মন্টগমেরিস টিউবারকল, ওইটা কি সিক্রেট করে? হচ্ছে ওইটাই তো অয়েলি, অয়েল অয়েলি সিক্রেশন, সাবস্টেন্স, যার অয়েলি। ফলে ল্যাকটেশনের সময় যাতে ওখানে ইনজুরি হয়। এবার আয়েশা বলো যে প্যারেনকাইমার ফিচার কি কি? প্যারেনকাইমা মানে প্যারেনকাইমা যে জিনিসগুলা কি কি আছে প্যারেনকাইমার মধ্যে, বলো। প্যারেনকাইমা ওই যে দেখতে লাল লাল ছিল, এতে ওই যে হচ্ছে 15 থেকে 20টা লোব থাকে। লোবের ভিতরে আবার লোবিউল থাকে। এবার লোবিউলের ভিতরে হচ্ছে এসিনাই থাকে, এসিনাই সেল থাকে, আর হচ্ছে মায়ো এপিথেলিয়াম সেল থাকে, ভেরি গুড, যেগুলো হচ্ছে ভেরি গুড। মিল সিক্রেট হ্যাঁ, করে। হ্যাঁ, তারপরে আর কি থাকে, এগুলা কি, এই যে এর নাম কি, কি ডাক্ট? এটা হচ্ছে ল্যাক্টিফেরাস ডাক্ট। ল্যাক্টিফেরাস ডাক্ট। সামনে এসে এটা কি হয়, কি বলে এরকম, সাইনাস। এটাকে কি বলে? হ্যাঁ, বালজিং হয় বা ডাইলেটেড হয়, তাকে কি বলে? সাইনাস। ল্যাক্টিফেরাস, সাইনাস। ল্যাক্টিফেরাস সাইনাস। ল্যাক্টিফেরাস সাইনাস। এই ল্যাক্টিফেরাস সাইনাস। ল্যাক্টিফেরাস সাইনাস আলটিমেটলি। এবার স্যার বলো যে স্টোমার ফিচার কি কি, স্টোমাতে কি কি থাকে? স্টোমাতে থাকে হলো সাসপেন্সরি লিগামেন্ট অফ কুপার, আর এই যে মাঝখানে যে সেপটা মানে যে কম্পার্টমেন্ট গুলো তৈরি করে, ওখানে থাকে ফাইবার ফ্যাটি টিস্যু। ওকে, আসো এবার পরের টপিকে যাই। পরের টপিক হলো আমাদের ব্লাড সাপ্লাই।
ওকে, এবার হলো আমাদের ব্লাড সাপ্লাই। ব্লাড সাপ্লাই কি আমি এটা বলবো না, তোমরা নিজেরাই বলবা, আমার এখানে বলার কিছুই নাই। এই যে ধরো কে বলবা বলো, আনমিউট করো, আমি হেল্প করবো, আমি বলে দিব আমি তাড়াতাড়ি। বলবো। আচ্ছা বলো, এই যে আমাদের স্টারনামের পাশ দিয়ে একটা আর্টারি নেমে গেছিল, 6 ইন্টারকোস্টাল স্পেস এসে দুইটা ভাগে ভাগ হয়েছিল, একটা হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি, একটা ভেরি গুড। মাস্কুলোফ্রেনিক আর্টারি আর এইখানে গ্যাস্ট্রিক। এইখানে যদি ধরো নিপল বলতেছি, ব্রেস্টের এরিয়া থাকে, তাহলে এইটাকে একে সাপ্লাই দেওয়া উচিত না? ইয়েস। তাহলে ইন্টারনাল থোরাসিক আর্টারি একটা এই পাশ দিয়ে চলে গেছে, ওই যে ফার্স্ট টিপের আউটার বর্ডার থেকে শুরু করে তোমার টেরিস মেজরের লোয়ার বর্ডার পর্যন্ত এখানে একটা আর্টারি থাকে। এটা হলো গতদিন পড়ছিলাম, ওই আর্টারির নাম কি? ব্রাচিয়াল আর্টারি। ও অ্যাক্সিলারি ব্রাচিয়াল আর্টারি। আর্টারি। তাহলে অ্যাক্সিলারি আর্টারিকে সাপ্লাই দেওয়া উচিত, তাই তো? হুম। আর আমাদের এইখানে ইন্টারকোস্টাল স্পেস আছে না, ইন্টারকোস্টাল স্পেস থেকে তাহলে ব্রাঞ্চ আসা উচিত। বুঝা গেছে? এইগুলো আসলে মুখস্থ করতে হয় না, মানে বুদ্ধি করে একটু পড়লে হয়ে যায়। তাহলে এখানে ব্রাঞ্চ কি কি, এই যে একটু এখানে একটু কি বলবো ঢং করে লেখা আছে, পারফোরেটিং ব্রাঞ্চ অফ ইন্টারনাল থোরাসিক আর্টারি। তোমার ভাই এত কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই, ইন্টারনাল থোরাসিক আর্টারি, তারপরে সুপিরিয়র থোরাসিক আর্টারি যদি মনে থাকে লিখবা, না মনে থাকলে বাদ, এক্সিলারি আর্টারি আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। ঠিক আছে, বুঝা গেছে? ওইখানে যে জি ম্যাম। জিনিসগুলো থাকবে সেগুলাই তো সাপ্লাই দিবে, তাই না? আর ভেইন জাস্ট আর উল্টা, উল্টা বলতে আর্টের জায়গায় ভেইন লিখে দিবা, অ্যাক্সিলারি ভেইন, ইন্টারনাল থোরাসিক ভেইন, ইন্টারকোস্টাল ভেইন। এই যে নিচের দিকে নেমে গেছে ইন্টারনাল থোরাসিক আর্টারি, সে সাপ্লাই দিচ্ছে, অ্যাক্সিলারি আর্টারি সাপ্লাই দিচ্ছে, আর পিছন দিকে আসতেছে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি। হয়ে গেল। এরপরে নার্ভ সাপ্লাই তোমরা পারবা। নার্ভ সাপ্লাই আমরা ইন্টারকোস্টাল নার্ভ পড়ছো না তোমরা? জি ম্যাম। ইন্টারকোস্টাল নার্ভের এই যে স্ট্রাকচারটা ছিল, এই যে এরকম একটা স্ট্রাকচার ছিল ইন্টারকোস্টাল নার্ভের, এখান থেকে ব্রাঞ্চ দিচ্ছে, এই যে সামনের দিকে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ দিছিল, পাশের দিকে ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ দিয়েছিল, তারপরে হলো উপরের দিকে তোমার ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ, এটা এখনো পড়োনি হয়তো তোমরা, বাট এতটুকু তো পড়ছো যে সামনের দিকে অ্যান্টেরিয়র কিউটেনিয়াস ব্রাঞ্চ আর পাশের দিকে ল্যাটারাল কিউটেনিয়াস ব্রাঞ্চ দিয়েছিল। এটা মনে আছে? ওই যে নার্ভের একটা ছবি আঁকছিলাম, ওখানে দেখছিলাম। হ্যাঁ ওখানে, তাহলে ওইটা স্কিনে আসতেছে, তাহলে এখানে স্কিন কার আছে? স্কিন মেমোরি গ্ল্যান্ডের, তাহলে এখানে তারা সাপ্লাই দিবে। তাহলে anterior cutaneous branch of intercostal nerve, lateral cutaneous branch of intercostal nerve, আর একটা নার্ভ সাপ্লাই দেয় medial cutaneous nerve of arm। ওকে, এইটা হলো নার্ভ সাপ্লাই। এটা কি কঠিন? জাস্ট তোমরা যা পড়ছো সেইগুলাই রিপিটেশন হচ্ছে। এবার আসলে লিম্ফেটিক ড্রেনেজ। লিম্ফেটিক ড্রেনেজ এই কথাগুলা একদম বেদবাক্যের মতো মুখস্থ করতে হবে। সেটা হলো লিম্ফ নোড, অ্যাক্সিলারি লিম্ফ নোড 75% লিম্ফ ড্রেন করে এখান থেকে। অ্যাক্সিলারি লিম্ফ নোড আমরা যে কতদিন পড়ছিলাম 5টা গ্রুপে অ্যাক্সিলারি লিম্ফ নোড, সেই 5টা গ্রুপের অ্যাক্সিলারি লিম্ফ নোডগুলো 75% লিম্ফ এখান থেকে ড্রেন করে। আর হলো ইন্টারনাল মেমোরি নোড, ওই যে ইন্টারনাল থোরাসিক আর্টারি, আর একটা নাম হলো ইন্টারনাল মেমোরি নোড। ওই ইন্টারনাল থোরাসিক আর্টারির পাশাপাশি যে লিম্ফ নোডগুলো থাকে ওইগুলাকে বলা হয় ইন্টারনাল মেমোরি নোড, ওইটা 20% ড্রেন করে। আর পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড যেটা হলো 5% তোমার লিম্ফ ড্রেন করে। এইটা ইম্পর্টেন্ট, এইটা তোমার লিম্ফ একদম ঝাড়া মুখস্থ করতে হবে। লিম্ফ ভেসেল হলো দুই রকম আছে, একটা হলো সুপারফিশিয়াল গ্রুপ, একটা হলো ডিপ গ্রুপ। এটা একদম মুখস্থ থাকা চাই। সুপারফিশিয়াল গ্রুপ স্কিন অফ দ্য ব্রেস্ট এক্সেপ্ট অ্যারিওলা অ্যান্ড নিপল। ভালো করে দেখো, এই আস্তে কথা বলো। স্কিন অফ দ্য নিপল, স্কিন অফ দ্য ব্রেস্ট এক্সেপ্ট অ্যারিওলা অ্যান্ড নিপল। এই অ্যারিওলা নিপল বাদে বাকি পোর্শনটুকু ড্রেন করতেছে তোমার সুপারফিশিয়াল ভেসেল, সুপারফিশিয়াল গ্রুপের লিম্ফগুলা। আর ডিপ গ্রুপের লিম্ফ কারা? তাহলে ওই যে তোমার হলো নিপল অ্যারিওলা সহ ভিতর যে প্যারেনকাইমা স্টোমা আছে, এই জায়গাগুলা থেকে তোমার লিম্ফ নোডগুলা কালেক্ট করে ডিপ গ্রুপের যে লিম্ফ ভেসেল আছে সেই ভেসেলগুলা, মানে যে লিম্ফের যে তোমার কি বলো বাংলায় কি বলে নালীগুলো আছে ওইগুলাই। আর এই যে নিপেল আর অ্যারিওলার এখানে ডিপ গ্রুপের ভেসেলগুলা একটা প্লেক্সাস তৈরি করে। প্লেক্সাস মানে জালক, অনেকগুলা লিম্ফ ভেসেল যখন একসাথে এসে জালক তৈরি করে তখন তাকে প্লেক্সাস বলে। এই প্লেক্সাসের নাম সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপি। সাব অ্যারিওলার, সাব মানে নিচে, অ্যারিওলার নিচে, সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপি। জাস্ট অ্যারিওলার নিচে এরকম প্লেক্সাস তৈরি করে ডিপ গ্রুপের ভেসেল, সেগুলোকে বলা হয় সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপি। তাহলে লিম্ফ ভেসেল দুই রকম, একটা হলো সুপারফিশিয়াল গ্রুপ, একটা হলো ডিপ গ্রুপ। আর হলো অ্যাক্সিলারি লিম্ফ নোড তোমার 75% লিম্ফ ড্রেন করতেছে, ইন্টারনাল নোড 20%, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল নোড 5%। ওকে,
এখন এখানে সুন্দর মতো দেওয়া আছে যে সুপারফিশিয়াল লিম্ফ ড্রেন করে কিভাবে আমাদের এই ব্রেস্টটাকে 4টা ভাগে ভাগ করছে। 4টা ভাগে ভাগ করা হয়, জাস্ট নিপলের মাঝখান দিয়ে এরকম 4টা ভাগে ভাগ করা হয়। এই মাঝে উপরের দিকে বলা হয় আপার মিডিয়াল কোয়াড্রেন্ট, আপার ল্যাটারাল কোয়াড্রেন্ট, লোয়ার মিডিয়াল কোয়াড্রেন্ট, লোয়ার ল্যাটারাল কোয়াড্রেন্ট। এই আমাদের আপার ল্যাটারাল যে কোয়াড্রেন্ট, আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট, আপার ল্যাটারালের আরেকটা নাম হলো আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট। আউটার মানে বাইরের দিকে আছে, আর আউটার আপার এন্ড ইনার কোয়াড্রেন্ট, আপার মিডিয়ালকে বলা হয়। এইখান থেকে লিম্ফ কোথায় যাবে? এই অ্যাক্সিলারি লিম্ফ নোড গুলাই যাবে। আর হলো আপার ইনার কোয়াড্রেন্ট, এটা থেকেও অ্যাক্সিলারি লিম্ফ নোড গুলাই যাবে। আর ইন্টারনাল থোরাসিক আর্টারি পাশের কিছু লিম্ফ থাকে বলছি, যেটা হলো ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড, সেখানে কিছু ড্রেন করবে। আর লোয়ার এন্ড মিডিয়াল অথবা লোয়ার এন্ড ইনার যে কোয়াড্রেন্ট, সেখান থেকে লিম্ফ ড্রেন করবে। সাবফ্রেনিক, এখানে তোমার কি আছে, সরি সাবফ্রেনিক বলতেছি, সাব ডায়াফ্রামেটিক, সাবফ্রেনিক বললেও ক্ষতি নাই। সাব মানে ডায়াফ্রামের নিচে তো কিছু লিম্ফ নোড আছে, ডায়াফ্রামের লিম্ফ ড্রেন করার জন্য সেইখানে ড্রেন করবে সাব ডায়াফ্রামেটিক এন্ড সাব পেরিটোনিয়াল লিম্ফ নোড। আমাদের অ্যাবডোমেনে কি আছে? পেরিটোনিয়াম আছে, যে কাভারিং দ্য অ্যাবডোমেনের অর্গানগুলো মানে কভার করা থাকে সেটাকে পেরিটোনিয়াম বলে। ওইখানে কিছু লিম্ফ নোড আছে যেটা হলো তোমার লোয়ার এন্ড মিডিয়াল, অথবা তুমি এটাকে বলতে পারো লোয়ার এন্ড ইনার কোয়াড্রেন্ট, সেখান থেকে ড্রেন করবে সাব ডায়াফ্রামেটিক এন্ড সাব পেরিটোনিয়াল লিম্ফ নোড। আর লোয়ার এর ইনার এই কোথায় যাবে? লোয়ার এর ইনার তো হয়ে গেল, লোয়ার আউটার কোথায় যাবে? অ্যাক্সিলারি লিম্ফ নোড যাবে অথবা সাব পেরিটোনিয়াল লিম্ফ নোডে যাবে। এখানে আমাদের বইতে একটা ছবি আছে কিনা আমরা দেখি। এই যে আমাদের কোথায় কোথায় কোন লিম্ফটা ড্রেন হচ্ছে দেখো, আপার এন্ড আউটার, আপার এন্ড তোমার হলো ল্যাটারাল অথবা আপার এন্ড আউটার থেকে যাচ্ছে কোথায়? অ্যাক্সিলারি লিম্ফ নোডে। লোয়ার এন্ড আউটার থেকে যাচ্ছে কোথায়? অ্যাক্সিলারি লিম্ফ নোডে। আর হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডে। আপার এন্ড মিডিয়াল থেকে যাচ্ছে ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড, একই সাইডের এবং ডিফারেন্ট সাইডের ইন্টারনাল মেমোরি। এখানে ধরো স্টার্নাম আছে, স্টার্নামের এই পাশে যে ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড এখানেও আসছে, ওই পাশে যে ইন্টারনাল লিম্ফ নোড ওই পাশে যাচ্ছে। এটা কেন জানবো? এই জানার ইম্পর্টেন্স আছে। আর লোয়ার আর মিডিয়াল এও যাচ্ছে হলো ইন্টারমেমোরি লিম্ফ নোডে, আর হলো সাব পেরিটোনিয়াল প্লেক্সাস বা সাব ডায়াফ্রামেটিক সাব পেরিটোনিয়াল যে লিম্ফ নোড ওইগুলাই যাচ্ছে। এই ছবিটা তোমার নিজের নাম বলে গেলেও এই ছবিটা মুখস্থ করা লাগবে। এই ছবি থেকে কোশ্চেন আসবে 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 এবং আসবেই। ওকে, এইটা হলো ভালো করে মুখস্থ করে ফেলবা। এই চিত্র দরকার তুমি একবারে 10 বার রাখবা, কারণ তোমার পরীক্ষা এটা আসবেই ভাই। এই এত বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখন দেখালো আসলো না, হ্যাঁ ভাই এটা বলছেন আসলো না, না আসলে কি আর করার, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটা হলো সুপারফিশিয়াল যে গ্রুপ বলছিলাম, ওই গ্রুপের লিম্ফ নোডটা এখানে ড্রেন হবে। আর ডিপ গ্রুপের লিম্ফ নোড আমি ওই যে বলছি যে তোমার একটা প্লেক্সাস ফর্ম করবে, সেই প্লেক্সাসে আসবে, তারপরে তোমার হলো এপিক্যাল গ্রুপ ওই অ্যাক্সিলারি লিম্ফ নোডেও যাইতে পারে আর সাবপেরিটোনিয়াল গ্রুপেও আসতে পারে। তার মানে ব্যাপারটা কি হলো? আমরা বলছি লিম্ফেটিক ড্রেনেজ হলো দুই ভাবে হয়, একটা হলো তোমার সুপারফিশিয়াল ভেসেল দিয়ে, একটা হলো ডিপ ভেসেল দিয়ে। সুপারফিশিয়াল ভেসেল দিয়ে তোমার এই যে নিপিলার এরিওলা বাদে বাকি জায়গাগুলোকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, নিপিল এরিওলা প্লাস প্যারেনকাইমা স্ট্রোমা। ওকে, আর সুপারফিশিয়াল গুলো আপার ল্যাটারাল তোমার অ্যাক্সিলারি লিম্ফ নোড, তারপরে তোমার হলো অ্যাক্সিলারি লিম্ফ নোডে মেইনলি যায়। আর আপার এন্ড মিডিয়াল অথবা আপার এন্ড ইনার এটা যায় কোথায়? ইন্টারনাল মেমোরি লিম্ফ নোড একই পাশে অথবা বিপরীত পাশে। আর লোয়ার এন্ড ল্যাটারাল এটা হলো পোস্টেরিয়র ইন্টারকোস্টাল লিম্ফ নোডে যায়, আর হলো অ্যাক্সিলারি লিম্ফ নোডেও যেতে পারে। এই তীরগুলো ফলো করবা। আর লোয়ার আর মিডিয়াল সাবপেরিটোনিয়াল প্লেক্সাস অথবা সাব ডায়াফ্রামেটিক লিম্ফ নোড এখানে যায়। এটা হলো সুপারফিশিয়াল গেল। আর ডিপ গ্রুপ কি হবে? নিপিল, অ্যারিওলা আর হলো প্যারেনকাইমা, এখান থেকে সাব অ্যারিওলার প্লেক্সাস অফ স্যাপে ওইখানে লিম্ফ ড্রেন করবে, সেখান থেকে অ্যাক্সিলারি লিম্ফ নোড। ওকে, এইটা হলো লিম্ফেটিক ড্রেনেজ। আচ্ছা, এর পরের যে টপিক, লিম্ফেটিক ড্রেনেজ খুবই ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করতে হবে। এখন একটা এরপরে আরেকটা এইখান থেকে একটা ক্লিনিক্যাল কন্ডিশন তৈরি হয়, সেটাকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। এই যে ধরো ব্রেস্ট একটা ক্যান্সার হয়েছে, ঠিক আছে?
এই ক্যান্সার সেল লোয়ার মিডিয়াল যে লিম্ফ নোড, আমরা জানি ক্যান্সার স্প্রেড করে 3টা রুট দিয়ে, গতদিন বলছিলাম। একটা হলো তোমার ব্লাডের মাধ্যমে, একটা হলো লিম্ফের মাধ্যমে, আর একটা ডিরেক্ট সিডিং। ডিরেক্ট সিডিং মানে ধরো এইখানে হয়েছিল, এখানে সেলগুলা ধাপ করে নিচে পড়ে আরেকটা অর্গানকে এফেক্ট করে ফেললো, এরকম হইতে পারে, এটাকে বলে ডিরেক্ট সিডিং। একটা হলো ব্লাডের মাধ্যমে, একটা লিম্ফের মাধ্যমে, একটা ডিরেক্ট সিডিং। আর লিম্ফের মাধ্যমে মেইনলি যে আমার হলো এপিথেলিয়াল সেল থেকে বা এপিথেলিয়াল লাইনিং থেকে যেসব ক্যান্সার হয় সেগুলো মেইনলি লিম্ফের মাধ্যমে ছড়ায়। এটা আমরা কি জানি, প্যানক্রিয়াস থেকে যদি এখানে কোনো টিউমার বা ক্যান্সার হয়, তাহলে কি সে যেহেতু এটা এপিথেলিয়াল অরিজিন, তাহলে এটা লিম্ফের মাধ্যমে ছড়াবে। তো লোয়ার মিডিয়াল গ্রুপের ওইগুলা ফার্স্টে কই যাবে, সাবপেরিটোনিয়াল লিম্ফ নোড, সেইখান থেকে ডিরেক্টলি ওভারিতে চলে যেতে পারে। ওভারিতে যে ধরো যেখানে প্রথমে ক্যান্সার হয়েছে সেটাকে বলা হয় প্রাইমারি সাইট, আর যেখানে পরবর্তীতে ক্যান্সার সেল মাইগ্রেট করে বা মেটাস্টাসিস হয়ে গেছে সেইখানে যদি তারা টিউমার ফর্ম করে সেটাকে বলে সেকেন্ডারি টিউমার অথবা সেকেন্ডারি কার্সিনোমা। ওকে, আর এইখানে ব্রেস্টের যে ক্যান্সার সেলগুলা সেগুলা হলো সাবপেরিটোনিয়াল প্লেক্সাস, পরবর্তীতে যদি ওভারিতে যে হলো এরা ডিপোজিট হয় এবং এখানে টিউমার সৃষ্টি করে, তখন সেই টিউমারকে বলা হয় ক্রুকেনবার্গ টিউমার। এইটা হলো একটা গেল। আর একটা আছে, সেটা হলো, আচ্ছা ধরো এখানে পাইলে এখানে নিয়ে আসতেছি, আরেকটা আছে, আরেকটা হলো, ওকে, আরেকটা কি হইতে পারে, ধরো ওই যে আমাদের কি হয়েছিল বলতো, ভেনাস ড্রেনেজের মধ্যে আমরা বলছিলাম না পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন। ধরো কোনো একটা কারণে ক্যান্সার সেলগুলা মানে এইরকম ফিক্সড, মানে আমি বলতেছি সবকিছু মেডিকেলের ধরো ইউজুয়ালি যে এটা এপিথেলিয়াল লাইনিং ক্যান্সারগুলা যে লিম্ফেটিক মাধ্যমে ড্রেন করবে, অন্য কিছুর মাধ্যমে ড্রেন করবে না এমন না, তোমার ব্লাডের মাধ্যমে ড্রেন করতে পারে। তারা কি ওই পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে ভেইন, এখানে আমাদের যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ওই সে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইন, ধরো এই যে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে ভেইন গুলো আছে, ওই ভেইন, এটা তো ইন্টারনাল, মানে পোস্টেরিয়র ইন্টারকোস্টাল যে ভেইন গুলো আছে ওই ভেইনের মাধ্যমে সে কই যেতে পারে, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল ভেইনের সাথে কানেক্টেড আমাদের ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাস। ভার্টিব্রাতে ভেনাস প্লেক্সাস থাকে, সেই ভার্টিব্রাল ভেনাস প্লেক্সাসে গেল, সেখান থেকে সরাসরি উপরে আমাদের ব্রেনে চলে গেল। ব্রেনে যে ব্রেনের বিভিন্ন সাইনাস আছে, ওই সাইনাসে যে ধরো মেটাস্টাসিস হলো, মানে এখান থেকে টিউমার সেলগুলা ওইখানে চলে গিয়ে ওইখানে ক্যান্সার সৃষ্টি করলো, এইটাও হইতে পারে। এই মেটাস্টাসিস হয় কিসের মাধ্যমে, ব্রেনের মাধ্যমে। ওকে, এরপরে কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি জানার আগে যেটা জানতে হবে যে ফিমেলদের সব থেকে বেশি যে ক্যান্সার হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সার, 1 নম্বর ক্যান্সার হলো ব্রেস্ট ক্যান্সার। আর সার্ভাইকাল যে ক্যান্সার ওইটা হলো 4 নম্বরে, আর 2 এর 3 অন্যান্য ক্যান্সার গুলো আছে, কিন্তু ফার্স্ট যে ক্যান্সার সেটা হলো ব্রেস্ট ক্যান্সার। ওকে, নর্মালি যে কোনো মানে আমাদের টিচার বলে যে বয়স বেশি হওয়ার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, বেশি দিন বাঁচার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, তার মধ্যে একটা হলো ক্যান্সার। মানে যে কোনো তুমি বড় হয়ে যত ক্যান্সার পড়বা সবকিছুর ধরো রিস্ক ফ্যাক্টর গুলা যেগুলা, তার মধ্যে এক নম্বর না, দেখবা যে একটা জিনিস আছে, সেটা হলো এজড পারসন, মানে হলো এল্ডারলি পারসন, যার বয়স হয়ে গেছে। তো নর্মালি এই ব্রেস্ট কার্সিনোমাটা হলো এই 40 থেকে 60 ইয়ারের মধ্যে ফিমেলদের এটা হইতে পারে। ঠিক আছে, এটা অ্যারাইজ করে ল্যাক্টিফেরাস ডাক্টের থেকে। এখানে কি হয়, মেইনলি একটা পেইনলেস লাম্প তৈরি হয়। ব্রেস্টের যে আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট বললাম, 65% ক্ষেত্রে এই যে আপার এন্ড আউটার কোয়াড্রেন্টে একটা কি হইতে পারে, লাম্প তৈরি হয়, হার্ড লাম্প, মানে ধরো একটা কি বলবো, লাম্প বাংলা কি, দলা, একটা দলা তৈরি হলো, গুটি না দলা তৈরি হয়, দলা তৈরি হলো। তো ওইটা হলো হার্ড থাকবে, তুমি কিভাবে বুঝবা যে এইটা হলো ক্যান্সার নাকি অন্য অন্য কিছু হয়েছে। মেইনলি ব্রেস্টের যে ক্যান্সার গুলো হয় এগুলো কমপ্লিটলি পেইনলেস, মানে মোস্ট অফ দ্য কেস, ধরো 95% কেসে এটা পেইনলেস হবে। নাম্বার 1 কথা, এটা হার্ড হবে, মানে শক্ত হবে। আর এটা নিচের যে স্ট্রাকচার তার সাথে ফিক্স থাকবে, এটা মোবাইল না, মানে এরকম গোতাগাতা দিলে এটা নড়বে না, এটা ফিক্স থাকবে। আর আর কি বলছি, এইখানের উপরে যে স্কিনকে রিট্রাক্ট করে ভিতরের দিকে স্কিনটা ঢুকিয়ে নিয়ে যাবে, এরকম একটা অবস্থা হবে। ব্রেস্ট যে লাম্প বা টিউমার হয় এর কিছু ক্রাইটেরিয়া, সেটা হলো এটা হার্ড হবে, পেইনলেস হবে, এটা নিচের স্ট্রাকচারের সাথে ফিক্স থাকবে, আর এটা হলো রিট্রাক্ট করবে তোমার হলো স্কিনকে,
আর ব্রেস্ট ক্যান্সার একটা গুরুত্বপূর্ণ ফিচার হলো নিপিলটা ভিতরের দিকে চলে যাবে, মানে এটাকে বলা হয় রিট্রাকশন। আর হলো পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স দেখা যাবে। স্কিনটা ভিতরের দিকে যখন এরকম ঢুকে ঢুকে যায় তখন ওই কমলা লেবুর মতো অবস্থা হয়। এই যে এটাকে বলে পিউডি অরেঞ্জ। এইখান থেকে কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন আসে পিউডি অরেঞ্জ দিয়ে। তাহলে ক্লিনিক্যাল অ্যান্ডের মধ্যে একটা পিউডি অরেঞ্জ। পিউডি অরেঞ্জ যখন সুপারফিশিয়াল লিম্ফেটিক ক্যান্সার সেল দ্বারা ধরো এটা ইনভেড হয়ে গেছে তখন কি হয়, ওই সোজা বাংলায় ওইখানে উপরে যে স্কিন আছে ওইটাকে পুল ডাউন করে নিচের দিকে এবং ওইটা ভিতরের দিকে ঢুকে যায়, তখন এই যে তোমার ইসে অরেঞ্জের মতো যে একটা স্ট্রাকচার নেয় এটাকে বলা হয় পিউডি অরেঞ্জ। স্কিন ডিম্পলিং একই কথা, স্কিনকে রিট্রাক্ট করে ভিতরের দিকে নিয়ে যায়। নিপল রিট্রাকশন এটাও একটা ভিতরের দিকে নিয়ে আসে। মেটাস্টাসিস ব্রেন হয়ে গেছে, রেডিয়াল ইনসিশন দরকার নেই তোমাদের। আর এই যাদের হলো তোমার হলো ব্রেস্ট ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই যে ধরো এটা কি হয়, এটা হলো তোমার অনেক ক্ষেত্রে প্রিভেন্টেবল। কিভাবে প্রিভেন্টেবল সেটা হলো যাদের মার বা বোনের বা একদম প্রাইমারি রিলেটিভ যারা ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বলে তাদের কারোর যদি হয় তাহলে তার সন্তানের হওয়ার যেহেতু চান্স থাকে, তার মানে কি করতে হবে, ধরো কারোর মার বা বোনের 40 বছর বয়সে হলো টিউমারটা হয়েছে, ব্রেস্ট ক্যান্সার হয়েছে, তাহলে ওই ফিমেলটা কি করবে, তার 10 বছর আগে যে কোনো এরকম নন কমিউনিকেবল ডিজিজ, হার্ট ডিজিজ হোক মানে হার্টের রোগ হোক, অথবা ব্রেইন স্ট্রোক হোক, অথবা এই ব্রেস্ট লাম্প হোক, এইসব ডিজিজ বা ডায়াবেটিস হোক, এইসব ডিজিজের ক্ষেত্রে কি হয় যে ধরো বাপ মার হলো 40 বছর বয়সে হয়েছে, তাহলে তার সন্তানদের হওয়ার যেহেতু চান্স আছে সে কি করবে, 10 বছর আগে থেকে স্ক্রিনিং করবে। 10 বছর আগে থেকে দেখবে যে এই ক্যান্সারটা তোমার একদিনই হয়ে যায় না, এটা আস্তে 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 হয়। তাহলে একদিনে যেতে হয় না, তাহলে কারোর যদি 50 বছর বয়সে কারোর মার ধরো এই টিউমার হয়েছে, ব্রেস্ট টিউমার বোনের, সে কি করবে 40 বছর বয়স থেকে স্ক্রিনিং করবে যে তার এরকম কিছু হচ্ছে কিনা। ঠিক আছে, এইটা হলো স্ক্রিনিং প্রসিডিউর। এটা করলে কি হয়, অনেক ক্ষেত্রে ক্যান্সার বা টিউমার থেকে মানে এসকেপ করা যায়। আর এই ব্রেস্টে কোনো লাম্প হয়েছে কিনা হয়েছে কিনা এটা একটা প্রসিডিউর বইতে আছে, ওইটা একটু দেখে নিও। এরপর এর থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস বাকি আছে, সেটা হলো ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যানোমেলি। মেইনলি এই যে এখানে ছোট্ট করে লেখা আছে সেটা হলো তোমার যে আমরা এখানে দুইটা জিনিস পড়লাম, একটা হলো প্যারেনকাইমা, একটা স্টোমা। প্যারেনকাইমাটা ডেভেলপ করে সারফেস এক্টোডার্ম থেকে, বাইরের দিকে যে এক্টোডার্ম থাকে সেই এক্টোডার্ম থেকে প্যারেনকাইমাটা ডেভেলপ করে। আর স্টোমা ডেভেলপ করে কোথা থেকে, মেসোডার্ম থেকে, মাঝখানের লেয়ার থেকে। আমরা জানি 3টা লেয়ার, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এক্টোডার্ম থেকে ডেভেলপ করে প্যারেনকাইমা, মেসোডার্ম থেকে ডেভেলপ করে স্টোমা, আর এন্ডোডার্মের কথা কাহিনী এখানে নাই। আর এইখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো এই যে ব্রেস্টটা বা মামারি গ্ল্যান্ড এটা ডেভেলপ করে একটা মিল্ক লাইন থেকে, যেটা এক্সিলারি থেকে শুরু করে একদম গ্রোইন পর্যন্ত বিস্তৃত। এটা এক্সিলারি থেকে শুরু করে গ্রোইন পর্যন্ত বিস্তৃত, এক্সিলারি থেকে শুরু করে গ্রোইন পর্যন্ত বিস্তৃত একটা লাইন, যে লাইনটাকে বলা হয় মিল্ক লাইন। এই মিল্ক লাইনের নর্মালি এই থোরাক্সের এখানে যে মিল্ক লাইনের যে পয়েন্টটা, এইখানে বেশি ব্রেস্ট ডেভেলপ করে। কারোর ধরো পেটের এখানে ডেভেলপ করছে, অবাক হওয়ার কিছুই নেই, কারণ এখানে মিল্ক লাইন আছে। কারোর গ্রোইনে মেমারি গ্ল্যান্ড তৈরি হয়েছে, এটাও অবাক হওয়ার কিছু নেই, কারণ এখানে হইতেই পারে। আবার কারোর এক্সিলারতে হয়েছে, তার একটু নিচে হয়েছে। এই মিল্ক লাইনের যে কোনো জায়গা থেকে মেমারি গ্ল্যান্ড ডেভেলপ করতে পারে, কিন্তু ইউজুয়ালি ডেভেলপ করে এই যে থোরাক্সের এখান থেকে। এই কথাগুলো এখানে লিখছে যে হলো ফার্স্ট অ্যাপেয়ার করে বায়োলেটার একটা মেমারি লাইন অথবা মেমারি রিজ ডেভেলপ করে, অনেক কিছু লেখা রয়েছে, এত কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানো ডেভেলপ করে হলো মিল্ক লাইন থেকে। তবে মিল্ক লাইনে কারোর এখানে যদি মেমারি গ্ল্যান্ড ডেভেলপ করে এটাও হইতে পারে, অসম্ভব কিছু না, কারণ এর যে কোনো জায়গা থেকে ডেভেলপ করে, এটা একটু মনে রাখো। আর কিছু কনজেনিটাল অ্যানোমালি জন্মে থেকে বাচ্চার থেকে, যেমন অ্যামাস্টিয়া, তার হলো মেমারি গ্ল্যান্ডটাই অ্যাবসেন্ট, ব্রেস্ট অ্যাবসেন্ট। অ্যাথিলিয়া এটা হলো নিপলটা অ্যাবসেন্ট। পলিম্যাস্টিয়া অ্যাক্সেসরি বা এক্সট্রা ব্রেস্ট অ্যালং দ্য মিল্ক লাইন, তাহলে এইখানে কারো ব্রেস্ট আছে ভালো কথা, এইখানেও হয়েছে, বা এইখানেও আর একটা ব্রেস্ট এইখানেও হয়েছে, এরকম হইতেই পারে। এটাকে বলে পলিম্যাস্টিয়া। আর পলিথেলিয়া অ্যাক্সেসরি নিপল, একটা নিপল না থাকে, দেখা যাচ্ছে 3-4টা নিপল রয়েছে বা 2টা রয়েছে, হইতেই পারে।
আর হলো ইনভার্টেড নিপল, ফেইলিয়ার টু ইভার্ট। এখানে আর একটা জিনিস আছে মেলের ক্ষেত্রে হয়, সেটা হলো গাইনোকোমাসিয়া, মানে মেল ব্রেস্টটা ফিমেলের মতো ডেভেলপ করে যায়। বিভিন্ন হরমোনাল কজ আছে, নন হরমোনাল কজ আছে, ওগুলো তোমার লাগবে না, প্যাথোলজি যখন পড়বো তখন লাগবে। এই হলো মেমারি গ্ল্যান্ডে বিস্তারিত কথাবার্তা তোমার লেভেলে। এখন বলো কোনো কোশ্চেন আছে কিনা? বলেন কোনো কোশ্চেন আছে কিনা? ট্রিটমেন্ট করা লাগবে? কি পড়া লাগবে? ট্রিটমেন্ট? ট্রিটমেন্ট? হ্যাঁ। তা হলো ধরো কারো টিউমার বা ক্যান্সারের দিকে যাচ্ছে, সে ট্রিটমেন্ট না করলে তো কয়েকদিন পরে ইন্নালিল্লাহ ফর্মে চলে যাবে। অবশ্যই ট্রিটমেন্ট করা লাগবে। তো এই স্ক্রিনিং টেস্টটা হলো কি, মানে ট্রিটমেন্ট করা লাগবে না তাই শুনছি, মানে আমাদের কোশ্চেন আসবে। পড়া আরে না, মেডিসিন যখন 5th ইয়ারে উঠে মেডিসিন পড়বা, সার্জারি পড়বা, তখন ট্রিটমেন্ট পড়ো, এখন দরকার নাই। তোমাদের কোনো ট্রিটমেন্টই পড়া লাগবে না, কোনো ড্রাগের নামও পড়া লাগবে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। কোনো রোগের প্যাথোজেনেসিস লাগবে না, রোগটা কিভাবে হলো এটাও লাগবে না। ওকে, এটা হলো নর্মাল কথাবার্তা গেল। এরপর যে কথাবার্তাগুলা যদি কারোর ইচ্ছা হয় তো এগুলা নিতে পারো, না হলে দরকার নেই। এইটা হলো জাস্ট এক্সট্রা কথাবার্তা। ধরো এটা হলো ভাইবা বুক একটা টাইপের, ছোট ছোট করে কোশ্চেন দেওয়া আছে, তার আনসার দেওয়া আছে। আচ্ছা এইখানে এমসিকিউ আছে, আচ্ছা এগুলা দিয়ে দিব। কিন্তু এখন কাজ হলো এই যে ইয়াটা দিয়ে দিব, এইখান থেকে কি করতে হবে, এই সবগুলো ছবি আঁকা শিখতে হবে এবং আঁকতে হবে। আঁকা শিখতে হবে না, আঁকতে হবে সবগুলাই। এখানে 35টা ছবি আছে, 35টাই আঁকতে হবে। তো আজকের পড়াশোনা এই পর্যন্তই। আর কোনো কোশ্চেন আছে? আর কোনো কোশ্চেন আছে? না থাকলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।